আন্তর্জাতিক জাদুঘর দিবস ঘিরে উৎসবে মেতেছে জাতীয় জাদুঘর। মহাস্থানগড় থেকে পাওয়া নতুন নিদর্শন নিয়ে চলছে প্রদর্শনী। 7 দিনের আয়োজনে রয়েছে আলোচনা, সেমিনার ও সঙ্গীত অনুষ্ঠান। আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে। স্বাগত রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছে কাজী মহুয়া। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি অনুপম দেব। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। কার্যালয় তল্লাশিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপি। গোয়েন্দা তথ্যই অভিযান দাবি কাদের। উত্তরের 16 জেলায় পরিবহন ধর্মঘটের বিপাকে পণ্য ব্যবসায়ীরা। সিলেটের ধর্মঘট 11 ঘণ্টা পর স্থগিত। ঢাকা প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর জয় নিয়ে সুপার 6-এ শেখ জামাল, রেলিগেশন এড়ালো কলাবাগান। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে সৌদি আরবে ট্রাম্প। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন হয়নি রাজধানীতে, তবে ঢাকার বাইরে কয়েকটি জেলায় কর্মসূচি পালন করেছে তৃণমূল কর্মীরা। এই তল্লাশিকে বেআইনি বলে দাবি করেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন মির্জা ফখরুল। শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ, আর এর প্রতিবাদে বিক্ষোভ ডাকে বিএনপি। এবারও রাজধানীতে মাঠে দেখা যায়নি নেতাকর্মীদের, তবে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে হয়েছে সংবাদ সম্মেলন। শুরুতেই এ তল্লাশিকে বেআইনি দাবি করে আইনি ব্যাখ্যা তুলে ধরেন বিএনপির সিনিয়র আইনজীবীরা। সম্পূর্ণরূপে বেআইনি এই যে আইন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আইনের বিধান রয়েছে। এ ঘটনাকে নজিরবিহীন ও রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত অধ্যায় বলে মন্তব্য দলটির মহাসচিবের। গণতন্ত্রের যেটুকু ন্যূনতম ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎকে বিনষ্ট করবার একটা পায়তারা, উস্কানিমূলক, এবং আমরা সরকার যে সম্পূর্ণ বেআইনিভাবে এই কাজটি করেছে সেই জন্যে আমরা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, কারণ আমরা মনে করি যে এটা সম্পূর্ণভাবে একটা বেআইনি কাজ করেছে পুলিশ। এদিকে ঢাকার বাইরে কয়েকটি জেলায় বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। বরিশালে জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে পালন হয় কর্মসূচি। খুলনায় জেলা কার্যালয়ে হয়েছে সভা, তবে সিলেট, পাবনা, ঝিনাইদহে মিছিলে পুলিশের বাধার অভিযোগ করছে তৃণমূল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ, এমন দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের জেলা দপ্তর সম্পাদকের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই দাবি করেছেন। কার্যালয়ে তল্লাশি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের অভিযোগ নাকচ করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময়ে আওয়ামী লীগ কার্যালয়ে পুলিশ শুধু অভিযানই চালায়নি, হামলার ঘটনাও ঘটেছে। সভায় সম্প্রতি ভূমিমন্ত্রীর ছেলের অভিযুক্ত হওয়া সহ কয়েকটি ঘটনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেছেন, দলের ভাবমূর্তি নষ্ট করলে কেউ ছাড় পাবে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির সঙ্গে আলাপ করেছি। তাদের কাছে কিছু গোয়েন্দা রিপোর্ট ছিল, তার ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করেছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি ও রাজাকারের দলকে তোষামোদ করে নির্বাচনে আনার পক্ষে নন তিনি। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাজাকাররা নির্বাচনে আসলে নির্বাচন হালাল, আর রাজাকাররা নির্বাচনে না আসলে নির্বাচনে খুদ থেকে যাবে, এরকম নীতিতে ইনু বিশ্বাস করে না। আগামী নির্বাচনে রাজাকারকে আনার জন্য পায়ে ধরে দেন দরবার করতে হবে, সেই দেন দরবারে ইনু নাই।
জামিন আবেদন নাকচ করে ভূমিমন্ত্রীর ছেলে শেরহান শরীফ তমাল সহ 11 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পাবনার অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম রেজাউল করিম দুপুরে এই আদেশ দিয়েছেন। সন্ত্রাস ও ভাঙচুরের মামলায় শুক্রবার গ্রেপ্তার হন তমাল সহ 11 জন। ঈশ্বরদী পৌর মেয়র আবুল কামাল আজাদ ও ঈশ্বরদী ছাত্রলীগের সভাপতি জুবাইর বিশ্বাসের বাড়িতে হামলা ও লুটপাট চালানোর অভিযোগে বৃহস্পতিবার মামলা করেন জুবাইরের বাবা। ভাঙচুর ও লুটপাটের অভিযোগে শনিবার তমালের বিরুদ্ধে আরেকটি মামলা করেন এক ব্যবসায়ী। এছাড়া এক মুক্তিযোদ্ধার করা একই ধরনের আরেক মামলায় নাম এসেছে তমালের 10 সহযোগীর। আজকে ওবায়দুল কাদেরও একটা সভায়, দলীয় সভায় বলেছেন যে যারাই অপরাধ করুক, দলের শৃঙ্খলা ভঙ্গ করুক, তাদের বিরুদ্ধে শক্তই হবে আওয়ামী লীগ, সেরকমই মনে হচ্ছে দেখতে পাচ্ছি আর কি। কি বলেন? অবশ্যই এটা ওবায়দুল কাদের যেমন বলছিলেন, আমি অবশ্য পুরোপুরি সেরকম দেখছি না। এই জন্য যে ভূমিমন্ত্রীর ছেলে হওয়ার কারণে কিন্তু অন্য এই ধরনের ভাঙচুরের মামলা, সেটা রাজনৈতিক মামলাই হোক অরাজনৈতিক মামলাই হোক, পুলিশের আরো জানার আগ্রহ হয়, সেই জানার আগ্রহ নিবৃত্ত করার জন্য তাদেরকে রিমান্ডে নেওয়া হয়। আমরা সেরকম দেখতে পারি নাই, ফলে সেখানে বলতে পারছি না যে 8-10 জনের বেলায় যা হয় ভূমিমন্ত্রীর বেলায় একই রকম হয়েছে। এবং এখানে আসলে পারিবারিক দ্বন্দ্বের ব্যাপারও আছে। ভূমিমন্ত্রী যার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা হয়েছে তিনি কিন্তু পৌর মেয়র এবং ভূমি মানে আসামির বোনের জামাই, ফলে সেইখানে সংযোগ আছে। তবে বেশ কয়েকজন মানে 2-3 তরফ থেকে আসলে তার বিরুদ্ধে মামলা, সহযোগীদের বিরুদ্ধেও 10 জন সহযোগীর বিরুদ্ধে একটা মামলা করেছে এক মুক্তিযোদ্ধা, আরেকজন এবারের মামলাটা আসলে 11 জন সহযোগী সহ। এই ঘটনাটিতে অন্য আরেকটি বিষয় আমার কাছে যেটি মনে হয় যে আমরা কিন্তু এই যে যখন ভূমিমন্ত্রী ছেলেকে গ্রেপ্তার করা হলো, তারপরে সংবাদগুলি যেভাবে দেখছি তাতে মনে হয় যে ঈশ্বরদীর এই এলাকাটিতে অনেকদিন যাবতই সন্ত্রাসী নানান ধরনের ঘটনা ঘটছে, কিন্তু সেগুলি যেহেতু ক্ষমতাসীনরাই করছে, হয় মন্ত্রীর ছেলে অথবা তার মেয়ের জামাই করছে, ফলে এগুলি কিন্তু আমরা খবর হিসেবে খুব বেশি পাচ্ছি না। ফলে এটা এক ধরনের আতঙ্কের বিষয়, সারা দেশেই এরকম ঘটনা আসছে কিনা আমাদের নজরের বাইরে থেকে। তাও আগে আমরা যেরকম দেখতাম যে কোনো মন্ত্রী তো দূরের কথা, আওয়ামী লীগের কোনো বড় নেতার কাছাকাছি ঘনিষ্ঠ কেউ যদি থাকতেন এই ধরনের ঘটনায় জড়িত, সেক্ষেত্রে হয়তো গণমাধ্যমের চাপ বা সংবাদ মাধ্যমের চাপের কারণে হয়তো কোনো একটা ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ঘটনাটা ঘটার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি চাপ দেওয়ার মতো আরো একজন রাজনৈতিক নেতা আছে, তিনি ওইখানকার স্থানীয় মেয়র, ফলে তারও কিন্তু একটা স্থানীয় ক্ষমতা বলয়ের ব্যাপার আছে। ফলে এখানে আমরা বলতে পারি না, এটা অনেকটা রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে। ফলে এখানে এখন আমাদের দর্শক হওয়া ছাড়া উপায় নেই, দেখার দরকার যে সত্যি এখানে মানে আইনের শাসন কতটুকু প্রতিষ্ঠা হয়। আমাদের কাছে আরো কিছু খবর আছে, চলে যাচ্ছি সেগুলোতে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে ছাত্রলীগের সভাপতি সহ 3 নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সিলেটের শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিতুল হক দুপুরে পরোয়ানা জারি করেন। এর আগে ট্রাইব্যুনাল 3 জনের বিরুদ্ধে দেয়া বিচারিক বিভাগীয় তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে মামলাটি শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মশরুর চৌধুরী শওকত জানান, যৌন হয়রানির কিশোরীর বয়স 16 বছর হওয়ায় মামলাটি শিশু আদালতে পাঠানো হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, গত 8 এপ্রিল ওই কিশোরী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়াতে গিয়ে হয়রানির শিকার হয়। 12 এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন তারা মা। আজকে রাষ্ট্রপক্ষের ভিপি সাহেব আদালতকে অবগত করেছেন যে মামলার ভিক্টিমের বয়স 16 বছর। সেই কারণে মাননীয় আদালত আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 এবং 30 ধারার অভিযোগ গঠন করার পরে আমলে নেওয়ার পরে এই মামলাটি শিশু আদালতে বদলি করে দিয়েছেন। বনানীতে 2 তরুণী ধর্ষণ মামলার আসামি নাইম আশরাফের ডিএনএ টেস্ট এবং সাফাত আহমেদ ও সাদমান সাকিফের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছে আদালত। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন এই অনুমতি দিয়েছেন। মামলার আলামত হিসেবে আসামিদের কাছ থেকে জব্দ করা 5টি মোবাইল ফোন ও 1টি ডিভাইস পরীক্ষার অনুমতি চেয়ে শনিবার আবেদন করে পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ। জব্দ মোবাইল ও ডিভাইসের ফরেনসিক পরীক্ষা করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এছাড়া নাইমের ডিএনএ পরীক্ষার জন্য আলামত সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। বনানীর রেন্ট্রি হোটেল ধর্ষণের অভিযোগে গত 6 মে সাফাত নাইম সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী।
রানা প্লাজা নির্মাণে দুর্নীতির মামলায় ভবনের মালিক সোহেল রানা ও তার বাবা মা সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারক আতোয়ার রহমান সকালে আদেশ দেন। সোহেল রানা ছাড়া অন্য অভিযুক্তরা হলেন রানার বাবা আব্দুল খালেক, মা মর্জিনা বেগম সহ আরও 7 জন। রানা প্লাজা ভবন ধসের পরই ভবন নির্মাণে দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। পরে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে 2014 সালে সাভার থানার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়। আগামী 5 জুলাই মামলা সাক্ষ্য নেওয়ার তারিখ দিয়েছেন বিচারক। রাত 9টায় বাংলাদেশে, নিচ্ছে একটা বিরতি। 9:18 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। 7 দফা দাবিতে 48 ঘন্টার ধর্মঘট পালন করছে উত্তরাঞ্চলের ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে বিপাকে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। চাহিদা কমে যাওয়ায় পড়ে গেছে সবজির দাম। ক্ষেত থেকে সবজি তুলে এনে মাথায় হাত চাষিদের। দীর্ঘ সময় অপেক্ষা করেও পাইকার খুঁজে পাচ্ছে না তারা। উত্তরাঞ্চলের অন্যতম পাইকারি সবজির বাজার বগুড়ার মহাস্থান হাট। ক্রেতা বিক্রেতার হাট ডাকে সরগরম থাকলেও পরিবহন ধর্মঘটে বদলে গেছে পরিস্থিতি। স্থানীয় বাজারের বাইরে সবজি পাঠানোর উপায় নেই, তাই চাহিদা ও দাম দুটোই কমতিতে। আজকে কালায় এমন অবস্থা, কোনো গারাক নাই, এটি কিছু নাই, লেওয়ার দাম কর লোক নাই। এখন একজনও ব্যাপারিক ডাকেলে এসে কারুবারু করে 14 কেজি কালায় 2 টাকা করে 30 টাকা হাতত দিল। 10 দিন আগে বেচছি 700 টাকা 800 টাকা মন। আজকে মূল্য লেওয়ার তখন লোক নাই। আজকে সেই মূল্য 3 মূল মূল্য বেচছেন 130 টাকা। একই অবস্থা উত্তরাঞ্চলের অন্যান্য জেলায়ও। পণ্য পরিবহন করতে না পেরে বিপাকে ব্যবসায়ীরা। 7 দফা দাবিতে রোববার ভোর থেকে রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলায় পণ্য পরিবহন 48 ঘন্টার ধর্মঘট ডেকেছেন পরিবহন মালিক শ্রমিকেরা। এক্সেলের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে। পুলিশ হয়রানি আমাদের অতিরিক্ত বাড়ি গেছে। নসিমন করিমন ভটভটি অবৈধ গাড়ি বন্ধ না করিয়ে আমাদের যারা ট্যাক্স দেয় সরকার গাড়ি, বৈধ গাড়ি দিয়ে আমাদের জুলুম নির্যাতন করতেছে। এর থেকে আমরা মুক্তি চাই। পরিবহন মালিক শ্রমিক নেতারা জানিয়েছেন, সরকার দাবি মেনে না নিলে টানা কর্মসূচির পথে যাবেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রশাসনের দাবি পূরণের আশ্বাসে সিলেট বিভাগে ধর্মঘট স্থগিত করেছে পরিবহন মালিক শ্রমিকেরা। সিলেট মহানগর পুলিশের কার্যালয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শ্রমিক নেতারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। পৌরসভার পরিবহন কর প্রত্যাহার সহ 5 দফা দাবিতে সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেন পরিবহন মালিক শ্রমিকেরা। এরপর বেলা 3টায় তাদের সাথে আলোচনা বসেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া সহ শীর্ষ কর্মকর্তারা। এ বিষয়ে সোমবার বিভাগীয় কমিশনার ডক্টর মোসাম্মদ নাজমান আরা খানুমের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির আলোচনার কথা রয়েছে। পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমেদ ফলিক জানান, দাবি পূরণ না হলে তারা আরো আন্দোলনে যাবে। অনির্দিষ্টকালের ধর্মঘটটা আমরা এই মুহূর্তে তাকে আমরা আপাতত স্থগিত করলাম। যদি আগামীকালকে সিদ্ধান্ত না হইলে আমরা বসে আবার সিদ্ধান্ত নিব আমরা এই ব্যাপারে কি করব এবং ধর্মঘটে কোন দিন যাব। 5টা দাবি দেওয়া তাদের ছিল। তা আমরা বলেছি যে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এই দাবি যেগুলি পূরণ করার মতো সেগুলি আমরা আশ্বাস দিয়েছি যে এগুলি অবশ্যই পূরণ করা হবে। এবং আগামীকাল বিভাগীয় কমিশনার মহোদয়ের সভাপতিত্বে একটা মিটিং হবে, সভা হবে। সেই সভায় ওনারাও থাকবেন, ওনাদের প্রতিনিধি থাকবেন। আরো খবর জানার আগে একটু জানবো খেলার খবর। ট্রাই নেশন সিরিজে আজ নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডের খেলা চলছে এবং নিউজিল্যান্ড মোটামুটি যা দেখে মনে হচ্ছে যে এরই মধ্যে ট্রাই নেশন সিরিজের ট্রফিটি নিয়ে নিচ্ছে। বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডের বুধবারে যে খেলা হওয়ার কথা সেটা আসলে বাংলাদেশের কাছে শুধুমাত্র রেটিং বাড়ানোর একটা সুযোগ হিসেবে দেখতে হবে। এইমাত্র 4র্থ উইকেটের পতন ঘটেছে আয়ারল্যান্ডের। 75 রান রিকোয়ার্ড রান রেট 8.5-এর কাছাকাছি চলে গিয়েছে। সুতরাং আজকের ম্যাচটা বলা যায় বড় ধরনের অলৌকিক কোনো কিছু না ঘটলে নিউজিল্যান্ড জিতে যাচ্ছে, ট্রফিটাও জিতে যাচ্ছে। সেই খবরগুলো জানিয়ে দেব, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। প্রথম বিভাগ ফুটবলে ঢাকা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণ পেলে কঠোর হবে বাফুফে। লা লিগায় রোমাঞ্চ নাটকের শেষ রাত আজ, জিতলেই শিরোপা রিয়ালের, অঘটনের অপেক্ষায় বার্সেলোনা।
9:28 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। রোমাঞ্চকর জয়ে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার 6 নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি। মাস্ট উইন ম্যাচে মোহামেডানকে 1 উইকেটে হারিয়েছে ধানমন্ডির জায়ান্টরা। বৃথা গেছে শামসুর রহমান ও রনি তালুকদারের সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে মোহামেডান, জবাবে 350-তে জয় নিশ্চিত করে শেখ জামাল। এদিকে খেলাঘরকে হারিয়ে রেলিগেশন লিগ এড়িয়েছে কলাবাগান ক্রীড়াচক্র। মোহামেডান শেখ জামাল ম্যাচে নজর ছিল রূপগঞ্জের, কারণ জিতলে সুপার 6-এ উঠে যাবে দলটি। আগে ব্যাট করে রূপগঞ্জকে স্বপ্নে ভাসালো মোহামেডান। চাপহীন ম্যাচে জোড়ায় জোড়ায় সেঞ্চুরি। আগে করলেন শামসুর রহমান, পরে রনি তালুকদার। বোর্ডে 339 রানের পাহাড়। রান দেখে দমে যায়নি শেখ জামাল। বড় লক্ষ্য তারায় কয়েকবার ব্যাকফুটে যেতে হয়েছে। প্রশান্ত চোপড়া ও সোহাগ গাজীর 50-তে জয়ের পথ তৈরি হয়। সপ্তম উইকেটে 87 রানের জুটিতে জয় নিশ্চিত করেন তানভীর হায়দার ও ইলিয়াস সানি। অনেক কষ্ট করে আমরা সুপার লিগে থ্রু হয়েছি আজকে সোফার। তো সুপার লিগে আমরা হোপফুলি আমাদের যে ন্যাশনাল টিমের প্লেয়ার্সগুলো আছে ওদেরকেও পেয়ে যাবো। ক্রিকেট যে আসলে একটা ফানি গেম, এটা কিন্তু আজকে একটা আবার প্রমাণ দিল। বাট একটা টু বি অনেস্ট, যে আমরা আসলে কখনোই ওদের 50 ওভারের প্রেশার ক্রিয়েট করতে পারি নাই। হারলেই রেলিগেশন, এমন শঙ্কায় খেলাঘরের বিপক্ষে ভুল করেনি কলাবাগান। 205 রানের টার্গেট জসিমউদ্দিন ও মোহাম্মদ আশরাফুলের দৃঢ়তায় পার পায় কলাবাগান। লাস্ট তিনটা ম্যাচ উইন করে আমরা টিমটা সেফ হয়েছে, রেলিগেশন খেলতে হয়নি, সুপার লিগ খেলতে পারলাম না, কয়েকটা ম্যাচ ক্লোজ ম্যাচ আমরা হেরেছি। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বোর্ডে মাত্র 204 রান যোগ করে খেলাঘর। প্রথম 9 ম্যাচ জেতা গাজী গ্রুপ ক্রিকেটার্স হেরেছে এই ম্যাচেও। প্রাইম ব্যাংকে 215 রানের টার্গেট দিয়ে প্রতিরোধ করতে পারেনি। জাকির হাসান ও অভিমানু ঈশ্বরনের 50-তে সহজে টপকে যায় প্রাইম ব্যাংক। আগে ব্যাট করে বোর্ডে বেশি রান জমা করতে পারেনি গাজী গ্রুপ। মুমিনুল হক ও জহুরুল ইসলামের 50-তে স্কোর 200 ছাড়ায়। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার ফুটবলে আবারও উঠেছে ম্যাচ পাতানোর অভিযোগ। প্রথম বিভাগ ফুটবলে 5 লাখ টাকার বিনিময়ে ফ্রেন্ডস ক্লাবকে ম্যাচ ছেড়ে দিয়েছে ঢাকা ইউনাইটেড এসবি। অভিযোগ তুলেছে সাধারণ বীমা ক্লাব, তবে লিগ কমিটিকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। অভিযোগ পেলে নিরপেক্ষ তদন্ত, শাস্তির আশ্বাস দিয়েছে লিগ কমিটি। ফ্রেন্ডস ক্লাবের জন্য ম্যাচটা বাঁচা মরার, হারলেই রেলিগেশন। প্রতিপক্ষ অপেক্ষাকৃত শক্তিশালী ঢাকা ইউনাইটেড এসবি। প্রথম 25 মিনিট ভালোই চলছিল ম্যাচ, কিন্তু 35 মিনিটে ফ্রেন্ডস ক্লাবের ফরওয়ার্ড আকমলের প্রথম গোলের পর কিছুটা নড়ে চড়ে বসে দর্শকরা। গোলের সময় ডি বক্সের ভিতরেই থাকা ঢাকা ইউনাইটেডের অধিনায়ক বাপ্পির কোনো চেষ্টাই চোখে পড়েনি। দ্বিতীয় গোলের পর শোরগোল গ্যালারিতে। খুবই বাজেভাবে বল মিস করে গোলকিপার। ক্ষুব্ধ হয়ে ওঠে দর্শকরা, সরিয়ে নেওয়া হয় গোলকিপারকে। ও বলটা ধরার কোনো চেষ্টা করছে না। এরকম ফাতানো ম্যাচ যদি হয়, আমার মনে হয় না বাংলাদেশের ফুটবল বেশি দূর আগে যাবে। ফ্রেন্ডস ক্লাবের জয়ে রেলিগেশনের শঙ্কায় এখন বাড্ডা ক্লাব ও সাধারণ বীমা ক্রীড়া সংস্থা। তাদের অভিযোগ, টাকার বিনিময়ে এই ম্যাচ ছেড়ে দিয়েছে ঢাকা ইউনাইটেড। বীমার সাধারণ সম্পাদক বলছেন, আগের রাতেই টাকা চাইতে তাদের কাছে আসে ঢাকা ইউনাইটেডের অধিনায়ক ও কর্মকর্তারা। তারা রাত্রেবেলা আমাদের কাছে এসেছিল, 5 লাখ টাকা দাবি করেছে। আমরা 5 লাখ টাকা দিতে সম্মত হই নাই বলে তারা ফ্রেন্ডস ক্লাবের কাছ থেকে টাকা নিয়ে তারা পয়েন্ট ছেড়ে দিচ্ছে। আপনারা মাঠে প্রমাণ, ক্যামেরাতে প্রমাণ। অভিযোগ অস্বীকার করছে ঢাকা ইউনাইটেড, তবে নিজ দলেরই গোলকিপারের দিকে সন্দেহের তীর ইউনাইটেডের অধিনায়কের। আমরা চেষ্টা করছি, হয়তো গোলকিপার একটা ফল্ট করছে, এই জন্য আমরা ফুল টিম দেয় না। হয়তো গোলকিপারের পজিশন হতো ছোট ডির ভিতরে, ওই জায়গায় কারোর অ্যালাউ করার কথা না, তার সে অ্যালাউ করছে কেন আমি বুঝতে পারি না। এটা আমার মাথায় আসে না, এসে ছাড়ছে কেন এই বল। লিগ কমিটি ও বাফুফের কর্মকর্তারাও চোখ রেখেছেন এই ম্যাচে। তাদেরও সন্দেহ রয়েছে এই ম্যাচকে ঘিরে। লিখিত অভিযোগ পেলেই তদন্তে নামবেন কর্মকর্তারা। আমরা দেখি আমাদের এখানে ডিসিপ্লিন কমিটি আছে, আদার্স কমিটি আছে, তারা মিলে একটা ডিসিশন নিবে। তাদের সবাই তো দেখছে, প্রমাণিত হলে তার পয়েন্ট কাটা যাবে, এটা ইয়ে করা হবে। আর শাস্তি অনুযায়ী, মেরিট অনুযায়ী তারপরে ব্যবস্থা ইয়ে হবে। আগে তো মেরিট না জেনে আমি তো বলতে পারি না যে তার কি ধরনের শাস্তি হতে পারে। ঢাকার ফুটবলে পাতানো ম্যাচের ঘটনা নতুন নয়। এ থেকে মুক্তির উপায় জানা নেই খোদ বাফুফে কর্মকর্তাদের। লিগ কমিটির কর্মকর্তারা বলছেন, দল আর খেলোয়াড়দের মধ্যে পেশাদারিত্ব গড়ে না উঠলে ঠেকানো যাবে না পাতানো ম্যাচের ঘটনা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। রাত 9:43 আমরা ফিরে এলাম।
আন্তর্জাতিক জাদুঘর দিবস ঘিরে বাংলাদেশ জাতীয় জাদুঘরে চলছে সপ্তাহব্যাপী আয়োজন। শুরু হয়েছে বগুড়ার মহাস্থান থেকে পাওয়া নতুন নিদর্শনের প্রদর্শনী, আলোচনা, সেমিনার ও সঙ্গীত অনুষ্ঠানও রয়েছে জাতীয় জাদুঘরে। ২০ বছর ধরে সংগৃহীত নতুন নিদর্শনের মধ্যে এই বেলে পাথরের শিবলিঙ্গটি সবচেয়ে পুরানো। ৫ম শতকের এই নিদর্শন সংগ্রহ করা হয়েছে বগুড়ার মহাস্থানগড় থেকে। বিষ্ণু, কার্তিক, শিব ও মনসার ২০টি মূর্তিসহ আছে পোড়া মাটি ও ব্রোঞ্জের ছোট বড় নিদর্শন। রয়েছে ৪৮টি রৌপ্য ও ২টি স্বর্ণের মুদ্রা। ২০০০ বছর আগেও আমাদের সভ্যতা অনগ্রসর ছিল না। সেখানকার পাত্রগুলো, অলঙ্কারগুলো কেমন ছিল সেগুলো নিজের চোখে দেখতে পারবেন। জাদুঘর দিবসের সপ্তাহব্যাপী আয়োজনে প্রতিদিনই থাকছে বিভিন্ন বিষয়ে আলোচনা। এতে অংশ নিচ্ছেন খ্যাতনামা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক ও শিল্পীরা। সঙ্গীতের আয়োজনও রয়েছে জাতীয় জাদুঘরে। জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে মুগ্ধ মিলনায়তনের শ্রোতারা। জাদুঘরের এই সপ্তাহব্যাপী আয়োজন শেষ হবে বুধবার। তাবাসসুম আরজু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি আরবের রিয়াদে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ৫৫টি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন এই সম্মেলনে। উদ্বোধনী বক্তব্যে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আইএস দমনে তার দেশের কঠোর অবস্থান তুলে ধরেন। ইরান সন্ত্রাসীদের মদদ দিয়ে মুসলিম বিশ্বের মর্যাদা নষ্ট করছে বলে অভিযোগ করেছেন তিনি। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায়। শান্তি, নিরাপত্তা ও প্রগতি যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য বলেও দাবি করেন তিনি। সন্ত্রাসবাদ মোকাবিলায় মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানান ট্রাম্প। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী অভিযান কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে যুদ্ধ নয়। প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই আমি বলেছি, যুক্তরাষ্ট্র শান্তিতে বিশ্বাস করে, অন্য দেশের ওপর নিজস্ব মতাদর্শ চাপিয়ে নয়, বরং যুক্তরাষ্ট্র বন্ধুত্ব স্থাপনে বিশ্বাসী। সন্ত্রাসবাদ দমনে সবাইকে এক হয়ে লড়াই করতে হবে। সন্ত্রাসবাদ কোনো ধর্ম বিবেচনা করে আসে না। আমরা সবাই সমানভাবে হুমকিতে রয়েছি। এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর পাশে আছে। সৌদি আরবে ট্রাম্প এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। সাদ বলেছেন, সৌদি ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আতাত করছে। জনি বলছেন, ট্রাম্প সৌদি সফর দিয়ে কি মুসলিম বিশ্বের মন জয় করতে পারবেন? মিনার বলছেন, ট্রাম্পের সৌদি সফর কতটা যুক্তিসঙ্গত? আর বিপুল বলছেন, ইসলাম বিরোধী মন্তব্য করেও কিভাবে সৌদি সফরে গেলেন ট্রাম্প? নানান কিছুই হয় রাজনীতিতে। রবিন বলছে, সৌদিকে কেন বেছে নিলেন ট্রাম্প? অবশ্যই ট্রাম্পের এটা প্রথম সফর এবং সেই ক্ষেত্রে সৌদিকে কেন বেছে নিলেন সেটা অবশ্য তার অস্ত্র বিক্রির চুক্তি থেকেই বোঝা যায়। $110 বিলিয়ন ইতিমধ্যে বিক্রি করে ফেলেছে। আলী বলছেন, মুসলিমদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেও ট্রাম্প একটি মুসলিম দেশে। শশী বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফর সৌদির জন্য গর্ব করার মতো একটি ঘটনা। রিফাত বলছেন, আশা করছি ট্রাম্প প্রশাসন সৌদি আরবের চ্যালেঞ্জগুলো অনুধাবনে সক্ষম হবেন। জায়েদ বলছেন, মেলানিয়া ইভাঙ্কার পোশাকে আরো পর্দানশীল হওয়া উচিত ছিল। হানিফ বলছেন, সৌদির সর্বোচ্চ বেসামরিক পদক পাওয়ার যোগ্য নন ট্রাম্প। পদক অবশ্য পেয়ে গেছেন, আমরা আজকেই দেখছিলাম। এবং একটা বিষয় হচ্ছে যে ট্রাম্পের এই সফরটা অন্য যে কারণে জরুরি আমাদের জন্য, সেটা হচ্ছে যে জঙ্গিবাদ এবং ইসলামের সঙ্গে যে এক ধরনের সম্পর্ক আছে সেইটা কিভাবে পশ্চিমারা দেখবে, সেইটার একটা নতুন ভাবে দেখার ক্ষেত্র তৈরি করবে কিন্তু এই সম্মেলনটা। কারণ এখানে মূলত ইসলামী দেশগুলোই বেশি, ফলে এটাকে আমরা কিভাবে কাউন্টার করছি, আমরা শুধুমাত্র জঙ্গি ঘটনাগুলি কথাই অনেক বেশি প্রচার পায় পশ্চিমা বিশ্বে বা পশ্চিমা মাধ্যমে, কিন্তু সেই জঙ্গি দমনের যে পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে সেইগুলি শেয়ার করার সুযোগ। এই সম্মেলনে শেখ হাসিনার কোনো বক্তব্য থাকবে কিনা আমি জানি না। আমি আসলে অপেক্ষা করছি যে উনি কি বলেন বা কি ধরনের বক্তব্য আসে তার কাছ থেকে, সেটা দেখার জন্য। যাই হোক, দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। অপরাজেয় বাংলায় ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের প্রয়াণে শোকাচ্ছন্ন শিল্প জগৎ। খালিদের চলে যাওয়ার বেদনা ছুঁয়েছে রাষ্ট্রপতি আবুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। সৈয়দ আব্দুল্লাহ খালিদকে দাফন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। অপরাজেয় বাংলা
প্রায় 4 দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে সদর্পে দাঁড়িয়ে আছে মুক্তি সংগ্রামের দীপ্ত চেতনা নিয়ে। কিন্তু আজ ক্লান্ত, ভারী এখানকার পরিবেশ। জীবন যুদ্ধে পরাজিত এর সৃষ্টিকর্তা সৈয়দ আব্দুল্লাহ খালিদ। ইতিহাসের এমন অগ্নি পুরুষকে হারিয়ে ভারাক্রান্ত সর্বস্তরের মানুষ, শোকে স্তব্ধ, শ্রদ্ধায় অবনত। চেতনার ফেরিওয়ালা আব্দুল্লাহ খালিদের জন্য শুধুই হাহাকার। মুক্তিযুদ্ধের দর্শনকে ধারণ করে, প্রতিবাদের ভাষাকে ধারণ করে দাঁড়িয়ে আছে। অপরাজয় বাংলা যতদিন থাকবে ততদিন এই শিল্পীর আমরা স্মরণ করব। অঙ্কুর, ডলফিন, অঙ্গীকার, মা ও শিশু সহ আরও অনেক ভাস্কর্যের স্রষ্টা আব্দুল্লাহ খালিদ। কিন্তু সবকিছুকে ছাপিয়েই যেন ঘুরে ফিরে আসছে অপরাজেয় বাংলার নাম। সাহসী উচ্চারণ সভায় দাঁড়িয়ে তেমনভাবে সবসময় করেন না, কিন্তু তিনি অত্যন্ত সাহসী ছিলেন এবং এই পাকিস্তান বিরোধী আন্দোলন যেটি, সেই আন্দোলনে তিনি শিল্পীদের মধ্যে একটি অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। অপরাজেয় বাংলা সব ও যতগুলো মনুমেন্ট করছে সবগুলোর মধ্যেই তো নাম আছে। অপরাজেয় বাংলা যে কার হয়েছে এটা কে জানে? এটা কি সৈয়দ আব্দুল্লাহ খালিদ না কে? এর আগে শিল্পের মশালবাহী খালিদের মরদেহ নেওয়া হয় তার প্রিয় শিক্ষাঙ্গন চারুকলায়। এখানেও হারানোর কষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অপরাজেয় বাংলা ভাস্কর্যটি করে, আব্দুল্লাহ খালেদ খুব স্বাভাবিকভাবেই সেই কাজটি তার উপর অর্পিত হয় এবং খালেদ সেটা খুবই চমৎকার একটি কাজ করে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন ভাস্কর্য প্রতিভা সৈয়দ আব্দুল্লাহ খালিদ। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। আজকে রাত 9টা বাংলাদেশ শেষ করব সৌদি আরবে ট্রাম্পকে দেয়া উষ্ণ অভ্যর্থনার কিছু ছবি দেখি। তবে তার আগে আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন।